আরো একবার চট করে গ্রাফিক্যালি আপনাদের দেখিয়ে দিতে চাইবো যে কি প্রভাব পড়তে পারে আমদানি রপ্তানিতে যুদ্ধের প্রভাব পড়বে। এরা বলছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ ওইসিডি বলছে অত্যাবশ্যকীয় পণ্যের দাম বাড়তে পারে এবং সেটা সারা বিশ্ব জুড়ে, শুধুমাত্র আমাদের দেশে নয়। জিডিপি সংকোচন হতে পারে 1.08%, অর্থাৎ এই যেন মরার উপর খাঁড়ার ঘা। একদিকে করোনা, সেখান থেকে অর্থনীতি উঠতেই পারেনি, তারপরেও আবার এখন যুদ্ধ। আমেরিকা এবং ইউরোপে জিডিপি সংকোচন অত্যন্ত খারাপ, অর্থাৎ যে শতাংশ এখানে দেখানো হচ্ছে সেই শতাংশ অন্তত এটুকু বলতে পারে যে যুদ্ধ যতদিন চলবে প্রভাব আরো বেশি পড়বে এবং এই যুদ্ধের জন্যই মুদ্রাস্ফীতি হতে পারে। অজিত আবদার কাছে সরাসরি জানতে চাইবো। অজিত আবদা, একটু সংক্ষেপে জেনে নিতে চাইবো, এই মুহূর্তে একটা উৎসবের মেজাজ, ফেস্টিভ মুড, আজ শনিবার কাল রবিবার, এরকম একটা জায়গায় মানুষকে একটু ভাবা জরুরি, মানুষের কাছে যাতে সহজে আমরা পৌঁছতে পারি যে বিশ্ব বাজারের অর্থনীতি এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং 24 দিন যুদ্ধ হয়ে যাওয়ার পর, যুদ্ধ যদি আরো চলে, কোথায় পৌঁছবো আমরা? এটা তো খুব চিন্তারই ব্যাপার এবং এখানেও একটা অসাম্যর প্রশ্ন থাকছে। এই যে আমি শুনছিলাম আজকে গমের রপ্তানিকারক হিসাবে ইউক্রেন একটা বিশাল জায়গা আছে, ভোজ্য তেলের জায়গা আছে। রাশিয়া তেল রপ্তানি করে, যদিও তেল রপ্তানিতে রাশিয়ার প্রধান পার্টনার কিন্তু হচ্ছে ইউরোপ এবং মধ্য এশিয়া, তারপরে পূর্ব এশিয়া। আমরা কিন্তু সেরকম ভাবে রাশিয়া থেকে সরাসরি তেল কিনি না, পুরো দক্ষিণ এশিয়ায় অত পরিমাণে তেল কেনে না। সুতরাং আমরা যদি চিন্তা করি সরাসরি তো ভাই আমাদের খুব একটা লাগছে না, কিন্তু সমস্যাটা যেটা দাঁড়াচ্ছে, আজকে যদি ভোজ্য তেলের সংকট হয়, আজকে যদি অন্যান্য ধাতু, ধরা যাক লোহার হতে পারে, আকরিক লোহার হতে পারে, ক্রোমিয়াম হতে পারে, অন্যান্য জিনিসের হতে পারে, তাহলে আজকে আমাদের সিমেন্ট, স্টিল, বাড়ি বানানোর উপকরণের দাম বাড়বে, পেট্রোলিয়াম জাত দ্রব্যের, অর্থাৎ যে জিনিসটুকু অ্যাভেলেবল সেইখানে যদি সবাই ঝাঁপিয়ে পড়ে, কারণ সাপ্লাই কমে যাচ্ছে স্যাংশনের জন্য, সেখানে দাম বাড়বেই। এবং সেই দাম বাড়াটা আমাদের এক্ষুনি আমরা চট করে হয়তো বুঝবো না। যেমন স্যাংশনটা হওয়ার পরে যেটা হচ্ছে যে রাশিয়া কিন্তু এই মুহূর্তে, রাশিয়ার লোকজন যতটা বুঝছেন, কতটা হতে পারে তারা বুঝতে পারছেন না। আমরাও সেটা এক্ষুনি কিন্তু আমাদের গায়ে ততটা আঁচ পড়ছে না, কারণ সরাসরি তেল আমরা অতটা ওখান থেকে কিনি না, আমরা গম কিনি না। ভোজ্য তেল, পাম তেল এবং সূর্যমুখী তেল আমরা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে অনেক বেশি কিনি, ইউক্রেন থেকে কিনি অনেক কম। তাহলে আমরা তো সরাসরি হচ্ছে না, কিন্তু এইটা ভবিষ্যতে যখন আরো বেশি করে এই চাপটা বাড়বে এবং যুদ্ধ যতদিন চলবে ততদিন এই চাপের আমরা অপ্রত্যক্ষভাবে আমাদের ভোজ্য তেলের দাম বাড়ার সম্ভাবনা বেশি। জিনিসপত্র যেগুলো আমাদের বাড়ি বানানোর কাজে লাগে সেই সব জিনিসের দাম বাড়ার সম্ভাবনা বেশি। পেট্রোলিয়াম জাত দ্রব্যের যদি দাম বারবার একটা সম্ভাবনা থাকে তাহলে অনেক কিছুই এফেক্টেড হবে। অর্থাৎ এই মুহূর্তে, এবং আরেকটা বড় জিনিস যেটা আমরা চট করে খেয়াল করছি না, সেটা হচ্ছে যখন দাম বাড়তে থাকে তখন এই পশ্চিমের দেশগুলো, বিশেষ করে আমেরিকায়, যে আজকে সুদের হার বাড়াচ্ছে। কেন বাড়াচ্ছে? কারণ সুদের হার যদি না বাড়ায় তাহলে যে ধার দিচ্ছে সে তো মূল্যবৃদ্ধি, তার সব সুদের যে আয় তাই খেয়ে নেবে। সুতরাং সুদের হার বাড়ায় যদি, আমাদের এখান থেকে বিদেশি বিনিয়োগকারীরা তাদের টাকা পয়সা তুলে ওই দেশে নিয়ে যায়, এটা বরাবর আমরা দেখেছি, কারণ সেখানে তারা সুদ বেশি পায়। এখানে কোটি কোটি ডলারের প্রশ্ন। সুতরাং একটু সুদ যদি 0.25 বাড়ে শতাংশ, তাহলেই বিরাট। এইটা যে মুহূর্তে আমাদের আবার ওই ডলারের তুলনায় টাকার দাম পড়তে থাকবে, আমরা পেট্রোলিয়ামের জিনিস যে বাইরে থেকে আনি দাম বাড়বে, সার কিনি দাম বাড়বে, স্পেয়ার পার্টসের দাম বাড়বে, এগুলো তো অবশ্যম্ভাবী, এগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো না। অর্থাৎ ওই বিদেশি বিনিয়োগ, ডলারের দাম কমা, এ আরেক বিপদ আমাদের সম্মুখীন আমরা হতে যাচ্ছি ভবিষ্যতে। অলরেডি হওয়ার সম্ভাবনা আছে, এই মুহূর্তে অতটা নয়, কিন্তু যতদিন যুদ্ধ চলবে এই সম্ভাবনা কিন্তু তত বাড়বে। ঠিক তাই। রাজাগোপাল দা, আমরা অক্ষ শক্তি বদলানোর কথা বলছিলাম, পাওয়ার শিফটিং এর কথা বলছিলাম। পৃথিবীর প্রত্যেকটা দেশের রাষ্ট্রনায়করা এবং অর্থনীতিবিদরা নজরে রেখেছেন, ফোকাসে রেখেছেন এই মুহূর্তে ইউক্রেন এবং রাশিয়ার উপরে। রাশিয়া কিভাবে কতদিন ধরে এই যুদ্ধ চালাবে, ইউক্রেন কতদিন প্রতিহত করতে পারবে, এর উপর নির্ভর করছে প্রত্যেকটা দেশের অর্থনীতি কি হবে। ইতিমধ্যেই আমরা জানি যে করোনার পরে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি তারা চেয়েছিল বাজেটে স্বাস্থ্য খাতে বেশি অন্তত বরাদ্দ রাখতে, কিন্তু যে পরিস্থিতি তাতে হয়তো সমরাস্ত্র খাতে বেশি বা প্রতিরক্ষা খাতে বেশি বরাদ্দ রাখতে হবে। সেদিক থেকে দেখতে গেলেও তাহলে তাদের ফরেন পলিসি কি হবে? দেখুন, মানে কিছু কিছু দেশ তাদের ভয়ের ব্যাপার আছে যে করোনার আমাদের পয়সা গেছে,
আমাদের হেলথ ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়েছে। এখন মানে ভারতের পক্ষে আমি যে কথাটা বল, সব দেশের কথা তো আলোচনা করা যাবে না। ভারতে আমাদের যেটা অসুবিধে সেটা হচ্ছে যে এতে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান উৎসাহিত হতে পারে, চীনও উৎসাহিত হতে পারে। কেননা আমেরিকা যখনই আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিয়েছে, বিশ্বের সুরক্ষার ব্যাপারে উদাসীন দেখাচ্ছে, তখন চীন এবং পাকিস্তান তাদের একটা অ্যাডভেঞ্চারিজম জেগে উঠতে পারি, এটা যে উঠবে না কেউ বলতে পারে না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু করোনার জন্য যে ধরনের হেলথ ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হচ্ছে, পয়সা খরচা করতে হচ্ছে, টিকাকরণে নজর দিতে হচ্ছে, সে একই সঙ্গে কিন্তু আমাদের যুদ্ধের দিকে আমাদের যুদ্ধের প্রস্তুতি, মানে আমরা ভারতবর্ষ কোনোদিন যুদ্ধ করতে চায় না, আমরা যুদ্ধ করতে চাই না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যুদ্ধ করব না মানে এই নয় যে আমাদের সুরক্ষিত আমরা রাখবো না। আমাদের সুরক্ষার যাবতীয় প্রশ্ন, অনেক ইস্যুস যেগুলো দেখা গেছে দীর্ঘদিন উপেক্ষিত ছিল, তার ফলে সেই ইস্যুসগুলোকে আমাদের নতুন করে ভাবতে হচ্ছে। আপনি যে প্রশ্নটা করলেন, হ্যাঁ আমি আপনার সঙ্গে একমত যে আমাদের এই পরিস্থিতিতে যখন মানুষের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া আমাদের বেশি প্রয়োজন ছিল, সেখানে কিন্তু এই যুদ্ধের ব্যাপারটা আমাদের কিন্তু ইগনোর করার জায়গায় নেই, আমাদের কিন্তু ভাবতেই হবে। এবং একই সঙ্গে যে ধরনের হয়তো সাপ্লাই চেন নেটওয়ার্কে যে ধরনের ডিস্টারবেন্স আসছে, তার ফলে আমরা মাঝে মধ্যেই অ্যাফেক্টেড হতে পারি। সুতরাং আমরা কিন্তু খুব কেয়ারফুলি ব্যবস্থা আমাদের ভেবে রাখতে হচ্ছে, ভেবে রাখতে হবে। আমরা আমাদের পররাষ্ট্রনীতি এমন জায়গায় নিয়ে গেছি, দেখুন আমরা কিন্তু যখন রাশিয়ার কাছে তেলটা আমরা কিন্তু মানে ঠিক চালাকি করেই হোক, বুদ্ধিমত্তার সত্ত্বেই হোক, কূটনৈতিক প্রয়োগ করে আমরা কিন্তু সস্তায় তেল কেনার এটা রাখছি। আমেরিকা বলতে বাধ্য হয়েছে যে সেটা কোনো বিরোধিতার কাজ করে, ভারত তার অর্থনীতির কথা ভেবেই করেছে। আসলে নীতি তৈরি করেন রাজারা, রাজায় রাজায় যুদ্ধ হয়, আর উলু খাগড়ার প্রাণ যায়। ওই যে শুরুতেই আপনাদের দেখাচ্ছিলাম এই 109টা ফাঁকা প্যারাম্বুলেটার জবাব চাইছে, যুদ্ধের জবাব। উত্তর মিলবে না মিলবে না কেউ জানেন না, কিন্তু আমরা কিছু উত্তর মেলানোর চেষ্টা করব যে এই মুহূর্তে রাশিয়ার কি স্ট্র্যাটেজি, ইউক্রেনের কি স্ট্র্যাটেজি এবং বাকি দেশগুলোর কি স্ট্র্যাটেজি। বিরতির পর সঙ্গে থাকুন।